তো আমরা জিওমেট্রি করতেছিলাম আমাদের পর্যন্ত এইচএসসি জিওমেট্রি। জিওমেট্রি আমাদের দুইটা সেগমেন্ট বেসিক্যালি। ফার্স্ট পার্ট বা ফার্স্ট পেপারে আমাদের আছে হচ্ছে স্ট্রেট লাইন এন্ড সার্কেল, এন্ড সেকেন্ড পার্টে আমাদের আছে কনিক্স। তো মজার বিষয় হচ্ছে কনিক্স অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু বুঝতে পারলাম একটা। কনিক্স এটাকে তুমি বলতে পারো সরাসরি কনিক না, কিন্তু কনিক্স। কনিক্স মানে মিনিং ভ্যারিয়েন্ট, মানে ও কিন্তু একটা না, বহুপদী কনিক্স। তো ওর মধ্যে কে কে ইনক্লুডেড জানো? বেসিক্যালি 2D জিওমেট্রি পুরোটাই ওর মধ্যে ইনক্লুডেড। 2D জিওমেট্রিতে বেসিক যেসব শেপ গুলো হয় সেই শেপ গুলো বেসিক্যালি আমরা ওর মধ্যে থেকে আনতে পারি। তো হ্যাঁ, এই যে 2D জিওমেট্রির কথা আছে। তো চলো এটাকে প্রথম থেকে আমি আবার বেসিক্যালি যেরকম একটা দিতে বেসিক্যালি আমরা একটা কোণ, এই কোণকে কাটি। এখন কোণটি কাটতে গেলে যখন কোণটি 3D অবজেক্ট না, আমরা জানি যে কোনো কিছু 3D অবজেক্টে যদি স্লাইস করি তাহলে আমরা পাবো 2D অবজেক্ট। 2D অবজেক্টে স্লাইস করলে পাবো আমরা হচ্ছে 1D অবজেক্ট, ঠিক না? হুম। তো এটাই ঘটতেছে মূলত, এখানে 3D অবজেক্ট 2D অবজেক্ট ব্যবহার করা আছে আর কি। তো আমরা হচ্ছে এখন তুমি যদি 3D অবজেক্ট এখন তৈরি করো, কি বলে একবার করে কাটো, তাহলে তুমি 2D অবজেক্ট পাবা। নর্মাল বিষয় সেটাই ঘটতেছে, যে আমাদের 2D জিওমেট্রি যে কোনো শিখতে এখানে পাই। আমি যদি একটু দেখাই দিই বেসিক্যালি কি হয়, আমরা এরকম শেপ গুলো পাবো, এই যে এই শেপ গুলো। মজাটা কি জানো, আমরা এখানে শুধু এই শেপ গুলো পাই না, আমরা আরো কিছু শেপ পাই। যেমন সেটা হচ্ছে একটা হচ্ছে প্যারালাল, প্যারালাল স্ট্রেট লাইন একটা, এটা হচ্ছে প্যারালাল স্ট্রেট লাইন একটা। আবার আরেকটা পাই দিচ্ছে আমরা শুধু স্ট্রেট লাইন, শুধু স্ট্রেট লাইন পাওয়া পসিবল। শুধু স্ট্রেট প্যারালাল স্ট্রেট একসাথে আছে আমাদের একটা পয়েন্ট, সেটাও আনপসিবল। তো বেসিক্যালি আমাদের কনিক্স থেকে আমাদের সকল কিছু একসাথে নিয়ে আসা আমরা, ঠিক আছে? চলো চলো কনিক্স থেকে কিন্তু সকল কিছু একসাথে নিয়ে আসে অবশ্যই। তার মানে পুরা কনিক্স এর সকল কিছুর জন্য একটা জেনারেল ইকুয়েশন থাকবে, যে জেনারেল ইকুয়েশনের মধ্যে বিভিন্ন জিনিস আমি চেঞ্জ করবো, দেখে আমার বিভিন্ন শেপ আসবে, ঠিক না? এরকম করা কি পসিবল? ওর কথা বুঝতে পারো নাই? আবার আমি যদি তোমাকে বলি ভাইয়া, আমি হচ্ছে রেদওয়ান। তুমি রেদওয়ানের মধ্যে তুমি যদি 7 থেকে 10 বছর বয়স সময় ইনপুট দাও, রেদওয়ান এক ধরনের ইনপুট আউটপুট পাবা। রেদওয়ান তো তুমি যদি 11 থেকে 13 বছর বয়সে ইনপুট দাও, তুমি এক ধরনের আউটপুট পাবা। তুমি যদি 14 থেকে 17 বছর বয়সে ইনপুট দাও, তুমি এক ধরনের আউটপুট পাবা, তাই না? কিন্তু রেদওয়ান কি বদলাইছে? হ্যাঁ, রেদওয়ান বদলাইছে না। রেদওয়ান কি রেদওয়ান ছাড়া অন্য কিছু হয়ে গেছে? না। রেদওয়ান তো রেদওয়ানই গেছে। হ্যাঁ, ওর আচরণ পাল্টাইছে। কেন পাল্টাইছে? কারণ তোমার ইনপুটের সাথে ওর আউটপুট পাল্টাইছে। সিম্পল বিষয়। তো কনিক্স ক্ষেত্রে তাই হবে। কনিক্স জেনারেলি কোশ্চেন থাকবে, যে ইকুয়েশনের মধ্যে তুমি এক একটা ইকুয়েশন ইনপুট দেওয়ার কারণে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করার কারণে ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট পাওয়া, তারপর রেজাল্ট পাওয়া যাবে। ওকে, এই হচ্ছে এই চ্যাপ্টারের এবারে বেসিক কথাবার্তা। চলো তাহলে আমার কি বলি, আমরা এই ইকুয়েশনটাকে বলি হচ্ছে জেনারেল ইকুয়েশন বা সারফেস ইকুয়েশন। তো কনিক্স এর জেনারেল ইকুয়েশনটা হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট কথা, এটা জেনারেল ইকুয়েশন। ফর এক্সাম্পল আমরা যখন বলছিলাম সার্কেলের ক্ষেত্রে আইডিয়াল ইকুয়েশন ছিল x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। আইডিয়াল ইকুয়েশন। আর বিষয় এটা আমাদের কি জেনারেল ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। মনে পড়ে? সেগুলো তো আলাদা ছিল। তো এখানে ওই পার্থক্যই ঘটবে। তো আমি এখানে রাখছি জেনারেল ইকুয়েশনটা আমার আসতে হচ্ছে এরকম ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। দেখো যে কিছু আছে লাগতেছে না, তাই না? চলো, এটা যেটা লাগতে পারে কিছুটা সরলরেখার একটু মেশানো। এক্স্যাক্টলি সরলরেখা যুক্ত মেশানো আছে মনে হচ্ছে। তো হ্যাঁ, আসলে এটাই হচ্ছে। তুমি সহজ করো, তুমি বৃত্তই চিন্তা করতে পারো, এই জাস্ট এই যে এক্স ওয়াই টার্মটা বাড়তি হয়ে আসছে। আদার ব্যাংক থেকে বৃত্ত সে দেখো, তো এক্স ওয়াই টার্মটা যুক্ত হয়ে আমাদের মূল খেলাটা ঘুরাই দিছে। তো চলো, এটা চিন্তা করার বিষয় নাই, আমরা সামনের দিকে আগাই। আমি একটা জিনিস খুব মানে প্রাউড ফিল করি, তোমাদের ম্যাথের অ্যাডভান্সমেন্ট অনেক বেশি হয়েছে। তুমি বাসায় যদি প্র্যাকটিস ঠিক মতো করো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথ অনেক আগাই গেছো। তোমাদের কলেজে গিয়ে পরিমাণ শেষ করছে সবগুলা, আমরা চাইলে শেষ করছি না। আমরা কিন্তু অ্যাকচুয়ালি আগাই গেছি। ওটা মানে একটা ভালো দিক। আচ্ছা ভালো কথা, এখানে প্রথমে আছে স্ট্রেট লাইন কখন ইন্ডিকেট করবে? স্ট্রেট লাইন ইন্ডিকেট করবে জাস্ট নর্মাল স্ট্রেট লাইন কথা বলতে বলি, এ ইকুয়ালস এইচ ইকুয়ালস বি ইকুয়ালস 0। চিন্তা করো, তিনটা যদি 0 হয় তখন বাকি থাকে যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0। দেখো তো এটা
থেকে তুমি এ বলবা, বি থেকে বি ধরবা, তাহলে এইচ প্লাস বি প্লাস সি প্লাস জিরো, বুঝছি কিনা? আচ্ছা, এবার আর হচ্ছে না হিসেবে আমাদের ফরেক্স হওয়ার একটা শর্ত আছে, বড় একটা শর্ত আছে। ফরেক্স মধ্যে মানে এখানে এসে কি হবে, এখানে একটা ডিটারমিনেন্ট বের করতে হবে। ডিটারমিনেন্টটা হচ্ছে, এখানেও আমি শিখাই দিয়েছি কিভাবে আনবো। এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এই ডিটারমিনেন্টটা বের করতে হবে। এই ডিটারমিনেন্ট যদি জিরো হয় তবে সেটা সরাসরি ইন্ডিকেট করে দুইটা স্ট্রেট লাইন, ডাবল স্ট্রেট লাইন, এইগুলো করে এটা। আর যদি ও জিরো না হয় তখনই আমাদের কনিক্সের রাশিগুলো আসবে, অর্থাৎ আমাদের প্যারাবোলা আসবে, তারপর হাইপারবোলা আসবে, এলিপস চলবে এবং সার্কেল আসবে। মানে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অভিবৃত্ত, এই চারটা সেগমেন্ট আসবে। আমি কি বুঝতে পারলাম কি বললাম এখানে কথা? হুম। আচ্ছা, তাহলে হ্যাঁ, এখানে একটা বেসিক একটা পেলেন। এখন চলো চলো এই যে এই জিনিসটা বের করবো না, কারণ এটা জাস্ট প্যারা দ্বারা কেটে যাবে। এত বড় জিনিস বের করা তো আসলে সত্যি কথা একটা চাপ। দেখো এই সহজ কথা আসি প্রথম গিয়ে, তুমি খেয়াল করছো আগের ব্যাচে কিন্তু আমার শেষ করতে সময় লাগছে কতদিন, কয়টা ক্লাস, 11 ক্লাস। হ্যাঁ, তুমি বলতে পারো তো এত ক্লাস, আমি তো চাইলে তো এক ক্লাসে শেষ করতে পারি, কিন্তু মানে তোমাদের অবস্থা তো তুমি যদি দেখে ধরতে পারতো আমি অবশ্যই কম সময় লাগাবো। ঠিক আছে, আমার মেইন আইডিয়া হবে এখানকার পুরো কনসেপ্ট তোমার মধ্যে ঢেলে দেওয়া। তোমার যদি এই কারণে যদি কিছু আমার কম আসে তোমার পরীক্ষায়, এখানে এত ভয় পাওয়ার বিষয় না। এই ছোটখাটো মার্কের জন্য মানে নিজের বেসিক নষ্ট করবো না। আচ্ছা, তাহলে দেখো এই পার্থক্য আসতেছে। তা আমি যেটা করবো, এই ডিটারমিনেন্টটাকে যে তুমি প্রথমে শুধুমাত্র এক্স এর সহগ বলে নেবে। এক্স এর সহগ ও, এক্স এর সহগ এইচ, এক্স এর সহগ জি, মানে আমার শুধু সঠিক নাম্বার দিবে। তারপরে আমরা নিব হইতেছে শুধুমাত্র ওয়াই এর সহগ করে, ওয়াই এর সহগ এইচ, ওয়াই এর সহগ বি, ওয়াই এর সহগ এফ, অ্যান্ড তারপর আমরা দিব হচ্ছে শুধুমাত্র এই পাশে হইবে না, জি এফ সি। বুঝেছি কথাটা? তাহলে এই ডিটারমিনেন্ট নিতে কি কষ্ট হবে? আমরা অনেক সময় কিছু ভুল করি। এই ডিটারমিনেন্টকে আমরা ডেল্টা সাইন দ্বারা প্রকাশ করি, বুঝছি? তো যদি কখনো এটা ভ্যালু জিরো চলে আসে তাহলে আমি সরাসরি বলে দিব ও কি, ও একটা, ও হচ্ছে দুই টেস্টকে আমি গুণ করে দিচ্ছি। যেমন তোমাকে যদি বলি সহজ করে দেখো, লেটস সে তোমাকে বলছি একটা স্টেপ লাইন আছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু, আর একটা স্টেপ লাইন হইতেছে ওয়াই মাইনাস এক্স। দুই টেস্টের লাইন দেখো, তুমি গুণ করো তো, চলো গুণ করি। এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা কি দেখতে কি লাগতেছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই, সরি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস টু এক্স মাইনাস টু ওয়াই। দেখো তো, ও এটাই বলছিল, দেখে তো কি মনে হচ্ছে কিছু বুঝে গেছে না, তাই না? তো এই জিনিসটা ওইখান থেকে আমরা বের করতে পারি। তুমি এটার জন্য এ বি সি এর সব কিছু নিয়ে দেখো, এ বি এ এইচ বি, তারপর জি এফ সি, এই ছয়টা কনস্ট্যান্ট তুমি একসাথে নিয়ে দেখো, দেখবে তোমার ডিটারমিনেন্টটা অবশ্যই অবশ্যই জিরো আসবে। কিন্তু বুঝাতে পারলাম কথাটা? হুম। Okay. তো হ্যাঁ, আর যদি জিরো না আসে তখন খেলাটা ছেড়ে হবে আমাদের, যদি জিরো না আসে। তো এটা যদি হয় তাহলে কি বলবো, এটা বলবো হচ্ছে টু প্যারালাল স্ট্রেট লাইন, দুটি সমান্তরাল সরল রেখা। আচ্ছা, আর যদি এখন জিরো না আসে, ভাইয়া, ঠিক আছে? আমি না একটু মিস করছি 2 মিনিট, মানে কিছু মিস করো না বুঝতে। তুমি আসলে, তুমি কিছু মিস করো না। তোমার যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে আমাদের একটা সাধারণ সমীকরণ থাকে, সেটা হচ্ছে সাধারণ সমীকরণ পসিবল। এটা সাধারণ সমীকরণ হচ্ছে কিরকম, এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি প্লাস সি। এটা হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ। তো এখান থেকে একটা ডিটারমিনেন্ট নিতে হয়,
যে ডিটারমিনেন্ট আমরা দেখতে পারি, তো ও আসলে কি ইন্ডিকেট করতেছে। এই ডিটারমিনেন্টটা যদি আমাদেরকে জিরো শো করে তবে আমরা তাকে বলবো দুইটা সমান্তরাল সরলরেখার গুণাকার আছে, গুণাকারে দেখে না সেরকম। আর যদি তারা জিরো না হয় তখনই বেসিক্যালি কনেক্স বাকি উপাদানগুলো আসবে। বুঝলাম? এখন এই ডিটারমিনেন্টটা জি কিভাবে ভাইয়া। নিব? নিব হচ্ছে প্রথমে এক্স এর সহগ গুণা নিব, শুধুমাত্র এক্স এর সহগ গুণা। তারপরে হচ্ছে শুধুমাত্র ওয়াই এর সহগ গুণা নিব, ওয়াই এর সহগ গুণা। আর সেটা ওয়াই এর সহগ গুণা, এবং তারপর তাকে শুধুমাত্র আমি এই প্রথম স্টেপে বাদ দিয়ে সরল রেখার আকারে আমাদের পার্থক্য ছিল সেই পার্থক্য দেবো, এই পার্থক্য জি এক্স। এটা করে বের করবো, বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু পরে আমি সবকিছু দিব, তা একটু জেনে রাখো জাস্ট। তাহলে জিরো না হলে তখনই আমাদের হতে পারে, কি হতে পারে জানো? চলো শিখে রাখো, এটা হতে পারবে সার্কেল হতে পারবে, ও হতে পারবে আহ আচ্ছা না লিখতো বাংলা লিখতে সব ইংলিশ লিখছি কি করে, আগের বছর ইংলিশে পড়েছি তো, সব খালি ইংলিশে আসছে যা। পরাবৃত্ত, আমার বুঝতে হয়েছে আজকে? হ্যাঁ, কেমন বুঝতে হয়েছে? মানে অনেক নাকি কম? আমি আজকে বায়োলজি পড়ে আসতে যে বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আহ প্রচুর বৃষ্টি হয়েছে। আরে তোমার পায়ে কি অবস্থা এখন? ঠিক আছে মোটামুটি? হাঁটতে পারি এখন। ক্লাসটার হ্যাঁ, খুলবে 14-15 তারিখের দিকে। আপনি তো দুই পারতেছিলাম হাঁটা নদী মতো নিষেধ, লাফাই। তাও হাঁটতেছি। হ্যাঁ হ্যাঁ, নিষেধ যদি মানতা তাহলে তো আসলে এই সিচুয়েশনে পড়তে হতো না, তাই না বলো? তো তুমি তো আমি বা নিষেধ নিষেধ মানবে, তা তো হয় নাই। আচ্ছা যাই হোক, তো আমাদের এই ক্ষেত্রে এই জিনিস হওয়া পসিবল। এখন বৃত্ত হওয়া শর্ত কি, পরাবৃত্ত হওয়া শর্ত কি, এই প্রত্যেকের শর্ত আছে। সেই শর্ত শিখবো, সেই শর্ত কি জানো? একটা ম্যাজিক্যাল জিনিস আছে। ম্যাজিক্যাল জিনিস হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এবি। কি বলছি? ম্যাজিক্যাল জিনিসটা হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এবি। এই এইচ স্কোয়ার মাইনাস এবি এর উপর ডিপেন্ড করবে আমার এটা কি হবে, ঠিক আছে? তো দেখো এইচ স্কোয়ার মাইনাস এবি এটা যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে ও দিবে আমাকে পরাবৃত্ত। এইচ স্কোয়ার মাইনাস এবি ও যদি আমার লেস দ্যান জিরো হয়, আচ্ছা বলতো লেস দ্যান জিরো তাহলে কি ছোট বুঝাইতেছে না? আমরা ছোট অর্থে কাকে জন্য ইউজ করি? উপকে নাকি অধিক? উপু। তার মানে এটা হবে উপকেন্দ্র। এইচ স্কোয়ার মাইনাস এবি এটা গ্রেটার দ্যান জিরো হলে কি বড় হচ্ছে, তাহলে কি হবে? অধিবৃত্ত। এখন বলতে পারো ভাই তাহলে বৃত্ত কখন হবে? আর বৃত্ত বিষয়টা অ্যাকচুয়ালি এখান থেকে আসে না, বৃত্ত বিষয় অন্য জায়গা থেকে আসে, আমরা সামনে শিখবো এটা। স্পেসিফিক্যালি আমরা বৃত্তের পার্থক্য শিখবো। তো বৃত্তের পার্থক্য ক্ষেত্রে তোমাকে সহজে একটা আইডিয়া যদি করে দিই, যে ভাইয়া তুমি নর্মাল ফর্মুলা এইচ এর যখন জিরো পাবা, এইচ কে জিরো হতে হবে আর এ আর বি সমান হতে হবে, বুঝছি? এটা কখন হবে? যখন ডেল ইজেন্ট ইকুয়াল জিরো। আর যদি ডেল যদি জিরো সমান হয়ে যায় তাহলে তোমার প্রথমে দুটো স্টেপ লাইন হয়ে গেল, তাহলে কত? বুঝতে পারতেছি? জি ভাইয়া। আচ্ছা, এখন এখানে আরো একটা জিনিস সামনে শিখবা, একটা নতুন টার্ম। টার্মটা হচ্ছে ইসেন্ট্রিসিটি, বাংলায় বলো উৎকেন্দ্রিকতা। কি বলো? বাংলায় বলো উৎকেন্দ্রিকতা। আমি জানি শুনতে ক্লিয়ার লাগতেছে তোমার কাছে, জাস্ট শিখে রাখো। একটা টার্ম আছে, টার্মটার নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা। জানো আমাদের কি আমাদের একদম টিচার আজকে আমার চকলেট খাইছে, মানে ক্লাস ক্লাস ছিল তো আজকে প্রথম কারণে চকলেট খাইলে পরে উনি সিএস এর থেকে মানে পিএইচডি শেষ করে এসে জয়েন করছে তো, ওখান থেকে চকলেট নিয়ে আসছিল, তোরা এক প্যাকেট দিয়ে দিল, যে না ওটা নেয় না সবাই তোর খাবার হাত করে ফেলছে। আচ্ছা, উৎকেন্দ্রিক কথা বলতে আছি, উৎকেন্দ্রিকতা একটু শিখে রাখো, জাস্ট পরে শিখে নেবে পুরোপুরি কি হয় না হয়, এটি যে পুরোটাই শিখবা। আপনার তুমি জাস্ট জেনে রাখো
ই এর জন্য উৎকেন্দ্রিকতা হয় 0, কিন্তু পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা হয় হচ্ছে 1। আর এই কেন্দ্রের জন্য উৎকেন্দ্রিকতা হবে 0 থেকে 1 এর মধ্যে। এটার জন্য 1 থেকে বড় হবে। তো মজা করে খেয়াল করতেছে, এইচ স্কোয়ার মাইনাস ওই যখন ছিল তখন ই এর ভ্যালু 1। তো মানে এখানে যখন তুমি মানে ওটা দেখো, ও যখন সমান ও সমান, ও যখন ছোট ও ছোট, ও যখন বড় ও বড়, তার থেকে ওখানে যে 0 ইউজ করছো এখানে 1 ইউজ করছে। এতটুকু জিনিস জেনে রাখো, কি হবে না হবে এটা সব কিছু বোঝাতে হবে। ঠিক আছে, আপনার তো এতটুকু বুঝতে পারছিল। জি ভাইয়া। ঠিক আছে, চলো চলো একটু ইন্টিগ্রেশন ম্যাথ করে আসি, যা আমার এখানে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। এগুলো একটু সময় যদি লাগে বা লাগার চান্স আছে, কারণ এগুলো আসলে দেখা যায় প্র্যাকটিস করতে হবে টাকাটা। অন্য ম্যাথ থেকে আমি ছেড়ে দিয়েছিলাম না, এই ম্যাথ গুলো আমি ছাড়বো ঠিকই, কিন্তু ছাড়লেও প্র্যাকটিস করতে হবে। তো একটু মনোযোগ থাকি ক্লাসে, ক্লাসে মনোযোগ দিলে আমি এই মানে চ্যাপ্টার আমার ক্লাসেই শেষ হয়ে যাবে, বাসায় কিন্তু সময় লাগবে না। আর ক্লাস একটু বেশি যদি লাগেও কোনো সমস্যা না হবে। তো ধরো তোমাকে গিভেন ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, ভালো কথা, তুমি যদি আমার আগের ক্লাসটা দেখে আসো তাহলে দেখবে আমি ওইখানে আর এখানে সেম এক্সাম্পল ইউজ করছি। ওইখানে কিছু জিনিস আমি বেশি ইউজ করছি। তো বেশি ইউজ করার রিজন হলো ওদেরকে আমি স্ট্রেট লাইন পড়াইছিলাম, বুঝছো? ওই কারণে দেখা যাচ্ছে অনেক কিছু কথা বাড়তি বলতে হচ্ছে আমাকে, তো তোমাকে কিছু হলে আমি নিজে পড়ে আসছি, তাই না? এই কারণে দেখা যাবে অনেক কিছু স্কিপ করে রেখেছি। এই কারণে যদি কখনো ওদের দেখতে গিয়ে এটা হয়তো কম বেশি পাও, এটাকে ভয় পাওয়ার কিছু নেই, যে ভাই আমার কিন্তু কম করা হয়েছে, ওদেরকে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর কিন্তু আছে, তোমরা অল্পতে বেশি বুঝো, ওদের কিন্তু বেশি বলতে হইতো। তো যাই হোক, তো এখন তোমার কাজ কি জানো? তোমার কাজ হইতেছে ওখানে ফেল করে দেওয়া, ওকে কি মিন করতেছে, ওকে আসলে চল তাহলে বের করি। হ্যাঁ, ওর জন্য দেখো তো এর ভ্যালু কি 1 না, বি এর ভ্যালু হচ্ছে 2, এইচ এর ভ্যালু হচ্ছে তোমার 4, ঠিক কিনা? তারপরে জি এর ভ্যালু হচ্ছে তোমার 2, এফ এর ভ্যালু হচ্ছে তোমার 4, আর সি এর ভ্যালু হচ্ছে তোমার 1। কনস্ট্যান্ট গুলো করে আসছে, ঠিক আছে? এবার এখান দিয়ে বসায় আমি ডিটারমিনেন্ট বের করবো, করে ফেলবো। ডিটারমিনেন্ট বের করে দেখো কত হয়। এটা কত? হ্যাঁ, দিকে তুমি জায়গা মতো ধরছে। দেখো এখানে ধারাটা আসলে ছিল কি, তুমি বুঝতে দেখো এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস, দেখো তো এটার ক্ষেত্রে আমাদের সব কিছুতে জিটা হবে কথা হবে, দেখো জি এর ভ্যালু তাহলে 2 নাকি 1? 1। এটার ভ্যালু কত পারে? এটার ভ্যালু হচ্ছে 2। এইচ এর ভ্যালু কত পারে? এইচ এর ভ্যালু হচ্ছে তোমার 2, ডি এর ভ্যালু তো 4, ডি এর ভ্যালু আমি বলে দিচ্ছি। তো এইভাবে করো, এইভাবে করো, তোমার দুটো এলিমেন্ট আলাদা আসবে, বুঝতে পারছি? এইচ জি, জি, তারপর হচ্ছে এইচ বি জি এফ সি জি এ। বলো তো এটা দুটো মিনিট কত আসবে? দ্রুত বলো একটু প্লিজ। তোমাকে পুরোটা করতে হবে, তাই না? 0 আসে। তারপরে ঘোষণা করেছো মানে পরে বসেছো? হুম। আচ্ছা, বোকামেরা তখন এরকম বোকামি করলে কি হবে? আমরা কি ফর্মুলা শিখছিলাম না যে রো যদি আমাদের সরাসরি দুটো রো সমান হয়ে যায়, অথবা দুটো রো কলাম যদি আমাদের সমান হয়ে যায়, তবে আমাদের কি হবে? শূন্য। শুধু কি তাই? তুমি কি এখানে দেখতে পাচ্ছ, তুমি যদি এখানে একটু কমন নাও, এখান থেকে 2 কমন নিলে, সরি যে এটা থেকে এই প্রান্ত থেকে এই রো থেকে 2 কমন নাও, তাহলে তোমার এখানে 2 ইন্টু এখানে আসছে 1, এখানে আসছে 2, এখানে আসছে 1,
দেখি সবাই আমাদের সমান। তাহলে ওই জিনিসটা শূন্য হবে, ওটাকে পুরোটা বুঝায় বলতে হবে। একটু মাথায় রেখে, ঠিক আছে? সবকিছুই আমরা মানে ই করে করি, সেই কাজটা করা যাবে না, ঠিক আছে? তাহলে চলো আমরা তাহলে পরের সিদ্ধান্ত দিব। আমাদের এখানে আরো কিছু যে ম্যাথ আছে, আমার ওই ম্যাথটা একটু পড়ো তো। প্রশ্নটা বলে দিচ্ছি, এখন বুঝে প্রশ্নটা বলে। এটা বলতে হচ্ছে 2x² প্লাস 3y² প্লাস এখানে মান দিতে সামনে আগে, ঠিক আছে? -4xy -x+y প্লাস c ইকুয়াল টু, এই হচ্ছে আমাদের ইকুয়েশন, ঠিক আছে? আমি কি বলছে, এই সমীকরণটা যদি উপবৃত্ত হয়, উপবৃত্ত হলে সি ইকুয়াল টু। আচ্ছা ভাইয়া, আমি একটা আগে শর্ত গুলো কিছু ছিলাম, উপবৃত্ত হইলে আগের কথা বলে উপবৃত্ত হওয়ার শর্ত ছিল উপবৃত্ত হওয়ার শর্ত ছিল হচ্ছে আমাদের h² মাইনাস ab লেস দেন 0 হতে হবে। চলো দেখে দেখি h², h কত এখানে, h তোমার -2, এরই কত 6, আর হচ্ছে এই 3 আর 2 তাহলে 6, h কত 4 -6 লেস দেন 0 হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এটা দেখে দেখবো তো হয়ে গেল, তাহলে সি মান বের করবো কেন? প্রশ্ন আসে না? প্রশ্নটা বুঝতে পারছো কোথায় আমি আটকে গেলাম? জি ভাইয়া। তো এটার ক্ষেত্রে দেখো ঝামেলাটা যেটা হচ্ছে, তুমি কথাটা সঠিকই বলছো, একটু করে চিন্তা করতে হবে। ক্লোজার ইউনিট দ্য লেস ইউসি, এখানে তুমি চিন্তা করছো এইটার জন্য, কথা সম্পূর্ণ সঠিক, কিন্তু এইটা আসছে কখন, যখন ডেল্টা লেস ইউনিট অর্থাৎ আমাদের এই দুটা এলিমেন্ট জিরো না, ওটাকে প্রমাণ করতে হবে, জিরো না প্রমাণ করবে কিভাবে? এই যে এইটা যেটা দেখো, এখানে কিন্তু আমার সি আছে, কিছু কথাটা আমার কিন্তু ওইখান থেকে ঠিকই সিটা বের করতে পারলাম। আমি কি মানে মোটামুটি বুঝতে পারলাম কি হচ্ছে এখানে? হুম। বের করে ফেলি তাড়াতাড়ি, এবার কেটে গেল না ভাইয়া, এটা অসমতা, হ্যাঁ বলতে পারো অসমতা আকারে, বেসিক্যালি তোমাকে বলতে হবে এভাবে যে কি ঘটতে পারে এই জায়গাতে। তো এটাকে তুমি যদি দেখাও, এটা হইতে হবে কি, দুনিয়া যে কোনো নাম্বার হইতে পারবে, কিন্তু কখনো এখানে হচ্ছে -1.1/8 হইতে পারবে না। এটা হচ্ছে এটা হবে কত, বুঝছো? হুম। Okay, তারপরে আসি আমরা এই পরের সেগমেন্ট হচ্ছে আমাদের, বেসিক্যালি আমাদের চ্যাপ্টারটা শুরু হচ্ছে এখন, কেবল শুরু করা হয় চ্যাপ্টারটা। এটা শুরু করে নাও, শুরু করতে আমাদের প্রথম টপিক প্যারাবোলা। আমার সামনে আস্তে আস্তে এই চ্যাপ্টারের প্রথমে প্যারাবোলাটা শিখবে, প্যারাবোলা দিয়ে অনেক ফ্যামিলি হয়েছে, ঠিক আছে? আর বুঝবো প্যারাবোলা মানে কি হইলে বুঝে, এটা বোঝার পরে এরপরে বেসিক্যালি আমরা সামনে কথাবার্তা তখন আমরা এটা নিয়ে বুঝছো। তো প্যারাবোলা কি যে আমরা কি কথাবার্তা বলবো হচ্ছে, প্রথমে তুমি মনে রাখবা আমরা শিখবো যে প্রথমে আমরা শিখবো হচ্ছে তার আইডিয়াল ইকুয়েশন, আইডিয়াল ইকুয়েশন শেখার পরে তারপরে তার জেনারেল ইকুয়েশন হয়ে যাবে, এবং অবশ্যই অবশ্যই তাদের গ্রাফটা আঁকতে শিখবো আমরা, ঠিক আছে? তো একটা জিনিস কিন্তু আমরা জানি যে কোন একটা গ্রাফ দেখতে কিরকম হইতে পারে, একটা আন্দাজ কিন্তু আমাদের অলরেডি আছে, তাই না ভাইয়া? আগে থেকে যেটা শিখে আসছি, মনে হলো? হুম। তোমাদের আগের ব্যাচে আসলে সময় বেশি লাগছে এই কারণে, কারণ ওদের ফাংশন আমি পড়াইছিলাম, স্টেট লাইনে পড়েছিলাম না, ফাংশনও পড়েছিলাম। বেসিক্যালি দুইটা চ্যাপ্টারকে কম্পাইল করে আমার এই চ্যাপ্টার পড়াইতেছিল, কিন্তু তোমাদের ক্লাসে আমার ভিটা কামার সময় বেশি লাগতেছে, কারণ তোমার রেসপন্স করতে অনেক সময় লাগাইতেছে। সো প্লিজ মিস নট ইট। যাই হোক, তারা বলে তুমি চিন্তা করি, ওর আইডিয়াল ইকুয়েশন হচ্ছে y² = 4ax অথবা x² = 4ay। কি ইন্ডিকেটর একটু করে আসতেছি, এগুলো আমাদেরকে চিত্র চিনতে হবে। এখানে এখানে একটু চেঞ্জ করে দেওয়া যায়, সেটা হচ্ছে y−β² = 4a into x minus alpha, আর x minus alpha whole square equals 4a into y minus beta, দুভাবেই দিতে পারে, ঠিক আছে?
তো এটা হচ্ছে তাদের আইডিয়াল ইকুয়েশন। আই রিপিট, এটা কি আইডিয়াল ইকুয়েশন। এন্ড জেনারেল ইকুয়েশন কি? জেনারেল ইকুয়েশন হচ্ছে ওই যে নরমাল প্রশ্ন আমি যেটা সেটা মতো হবে y ইকুয়ালস a x স্কয়ার প্লাস bx প্লাস c অথবা x ইকুয়ালস a y স্কয়ার প্লাস by প্লাস c। ঠিক আছে? এখন এই জাস্ট বেসিক আই এটুকু শুনলাম। এখন চল আমরা শুরু করবো, একেবারে সাধারণ থেকে শুরু করবো। সেটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস 4ax, x স্কয়ার ইকুয়ালস 4ay। তোমাদের এখানে বেশ কিছু কম্পোনেন্ট শিখতে হবে। আমি আবারও বলবো, তোমাদের শিখতে প্রথম দিকে একটু তাড়াতে হবে, কারণ এক্স্যাক্টলি মানে একটু চিনতে কষ্ট হবে আর কি। প্রথমে একবার চিনে দেয়, তারপরে পরে বেশি। তো এখানে y স্কয়ার ইকুয়ালস 4ay গ্রাফটা দেখতে কেমন হবে, চলো সেখানে তোমার চিন্তা ভাবনা করো। আচ্ছা, গ্রাফ যদি চিন্তা করতে চাও তোমাকে কি এটা করতে পারে, y ইকুয়ালস প্লাস মাইনাস টি পাওয়ার 4ax। বলে এখানে কি করতেছে, x এর একটা মানের জন্য y দুইটা মান পাওয়া যাচ্ছে না? হুম। x এর একটা মান, y এর দুইটা মান, x এর একটা মান, y এর দুইটা, এবং এবং কিন্তু বাড়তেছে কমতেছে। তো সেটা দাঁড়াবে আর কি এরকম। তো এই যে বুঝতে পারলাম, চিনলাম যে গ্রাফটা দেখতে কিরকম হয়। এবং বিশেষ হলো কথাটা আগেও দেখছিলা, কিন্তু আজকে মনে হয় আজকে দেখাটা একটু অন্যভাবে কাজে লাগলো। ঠিক আছে? এখন যদি বলি এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay, তাহলে এক্স ইকুয়ালস প্লাস মাইনাস রুট ওভার 4ay। বলো y এর একটা মান, এক্স এর দুইটা মান, y এর একটা মান, এক্স এর দুইটা মান, y এর একটা মান, এক্স এর দুইটা মান, y এর একটা মান, এক্স এর দুইটা মান। তো গ্রাফ দ্বারা বানাতে এরকম, বুঝলাম? এখন একটা নেগেটিভ বসাই দিচ্ছিলাম সামনে আগে। তো নেগেটিভ বসাইলে পুরো খেলাটা উল্টে আছে। অর্থাৎ আমি নেগেটিভ বসাই দিই, এতক্ষণ জিনিসটা এটা শোনা, এটা তো y স্কোয়ার ইকুয়ালস 4ax। আমি যদি y স্কোয়ার ইকুয়ালস নেগেটিভ 4ax দিই, তখন গ্রাফটা এরকম উল্টা এদিক ঘুরে আসবে। প্রথমে হলো এদিক ঘুরে যাবে। বুঝতে পারছি কথাটা? ঠিক আছে বলি। হুম। আচ্ছা, কি হইলো? তো এখন এই পার্টটাতে আমাদেরকে চিন্তা হবে কিছু সেগমেন্ট। আমাদের একটা পরাবৃত্তের মধ্যে কে কি থাকে এবং তার পরিচয় কি কি। চলো তাহলে আমরা একটু ওই পরিচয় নিয়ে একটু কথা বলতে আসতে হবে। ভাইয়া, রাশিয়ার হ্যাঁ ভাইয়া। সমীকরণ কি পরাবৃত্ত হয়? হ্যাঁ, তো এখানে তো মানে প্লাসটা তো উল্টা না, একটু জি, 90 ডিগ্রিতে। ওইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওইটার ক্ষেত্রে তুমি কি এটা তো আইডিয়ালি কিছু লিখতেছো ভাইয়া, বুঝলাই? আর তুমি একেবারে আইডিয়াল লিখতেছো, আর ক্লাসটার আইডিয়াল হবে না। এটা তো রিয়েল লাইফ এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল একরকম হয়ে দেখতে বলো। ভালো কথা, এই যে শুনতে একটা প্রশ্ন করছো, ক্লাসে এটা আসল তুমি বুঝি কিভাবে, ক্লাসে সমানো বলছিলাম y ইকুয়ালস এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার আবার টু ভিনর স্কোয়ার কজ স্কোয়ার থিটা। দেখো তো তুমি কি এই যে এক্স ট্যান থিটা এর হয়, তাহলে এ এক্স মাইনাস জি বাই টু ভিনর স্কোয়ারটাকে ডি হয়, তাহলে ডি এক্স স্কোয়ার না, এটা হলো ওটা যে মানে অধিবৃত্তি পরাবৃত্তের সঙ্গে বলো, এটা বোঝা যায় এখান থেকে। তোমাদের বই কিন্তু ভুল দেওয়া, তোমাদের বইটাকে অধিবৃত্ত দেওয়া। আমি ঠিক করছি এটা, আমারও প্ল্যান হয়েছিল এবং কিছু 26 বছর হয়েছিল। ঠিক আছে, তার সাথে আমি একটু কথাবার্তা বলি। তো মনে রাখবা, আমি কেবল যে গ্রাফ কাটছিলাম না, তো কোথায় যায় ভাই, এখানে কার ইকুয়েশন এক্স স্কোয়ার ই ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax, তাই না? হ্যাঁ, একটা পরাবৃত্তের ক্ষেত্রে মানে বেশ কিছু সেগমেন্ট থাকে। চলো সেগমেন্ট গুলো চিনি। একটা সেগমেন্ট হচ্ছে তার পেটের ভেতরে এ দূরত্বে, কত দূরত্বে? এ দূরত্বে, এই যে এ, এবং তার পেটের বাইরে অর্থাৎ পিছের দিকে ওই একই এ দূরত্বে বাইরের দিকে আরো একটা পয়েন্ট থাকবে। দুইটা পয়েন্ট আলাদা আলাদা কাজ আছে, একটু পরে আমরা চিন্তা করবো। আপাতত জেনে রাখো দুইটা পয়েন্ট আমাদের এরকম এরকম আছে। ঠিক আছে, এই যে পয়েন্টটা, দিস পয়েন্ট ইজ কল্ড এপিসেন্টার বা উপকেন্দ্র। কি বলা হয় ওকে? হলো ওকে বলা হয় উপকেন্দ্র। আই রিপিট, কি? উপকেন্দ্র, অকেন্দ্র না কিন্তু উপকেন্দ্র। সাবধান। বুঝতে পারছো আমার কথাটা? জি ভাইয়া। ওকে বলা হয় হচ্ছে আমার উপকেন্দ্র। ঠিক আছে, এরপরে আসি
এছাড়াও আমার এই যে যেই বিন্দুতে এটা হয়েছে, দেখো তো ওরা কি একটা বিন্দুতে কি মানে একটা পিক মনে হইতেছে না? এটাকে এটাকে বলা হয় শীর্ষ। শীর্ষ বিন্দু কি বলা হয়? কথা বলি। শুনতে পারিনি। বললাম এই যে বিন্দুটা এটাকে আমরা বলবো শীর্ষ বিন্দু। কি বলবো? শীর্ষ বিন্দু। কিন্তু আমার চিন্তা করবে একটা গ্রাফ যদি উঠে আমার করতেছে একটা বিন্দুতে সে কি তার ভেতরে পাল্টাই গেল না, আমার সে এদিকে আসতেছিল এদিকে করতেছে, ঠিক বলতে দিকটা বদলাইছে কোন দিকে? এখানে ছিল, তুমি যদি চিন্তা করো এদিক বড় হয়েছে তারপর এদিক গেছে। হ্যাঁ মানে আমরা তো ঢাল চিন্তা করলাম, এক্স এক্সিস এবার জাস্ট ওয়াই এক্সিস চিন্তা করি এইটার জন্য। তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের সেটা, যে বিন্দুতে এরকম হয় সেটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট, চরম বিন্দু। এখানকার চরম বিন্দু আমাদের শীর্ষ বিন্দু গুলো হয়ে থাকে, তাই না? বুঝলাম তো রে? কিন্তু আসি প্রাণী তোমার করে দেখি মনে আছে করো। তোমার কথা বলি, তোমার খুব গুরুত্ব হচ্ছে ক্লাসটা। তাহলে আমরা এই বিন্দুকে বলি হচ্ছে শীর্ষ বিন্দু। আচ্ছা, এই বিন্দুটাকে বলে হচ্ছে উপকেন্দ্রে। আর এই যে যে রেখার রেসপেক্টে ও সব দিকে নড়াচড়া করতেছে না বা সব দিকে ই করতেছে, এটাকে বলা হয় অক্ষরেখা। কি বলে? এটাকে বলা হচ্ছে অক্ষরেখা। ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এখন মজা দেখো তো, এটার জন্য এটা এক্স এক্সিস ছিল, এটা ওয়াই এক্সিস ছিল না? ভেবে দেখো তো। হ্যাঁ। আমরা যদি মূল গ্রাফ অনুযায়ী চিন্তা করি, এটা এক্স এক্সিস হতো ওয়াই এক্সিস ছিল, ঠিক আছে? এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি? এই হচ্ছে আমাদের নাটের গুরু। পুরা চ্যাপ্টারে নাটের গুরু আসলে আমাদের এই এই সেগমেন্টটা। এটাকে বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে তোমার ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা। আমার ইংলিশ মনে আছে, বাংলা মনে নেই। নিয়ামক রেখা, ঠিক আছে? তো নিয়ামক রেখা আসলে কে? এখানেই মূল রেখাটা আসবে। তুমি জানো ওই যে ইসেন্ট্রিসিটি কথা বলছিলাম না, উৎকেন্দ্রিকতা। এই উৎকেন্দ্রিকতা মেইন আইডিয়াটাই বুঝেছে ও অ্যাকচুয়ালি উপকেন্দ্র থেকে তোমার যে কোনো বিন্দুর উপরে দূরত্ব দূর করে দেয়। ধরো তুমি যে কোনো একটা জায়গায় আছো, তুমি মনে করো তুমি যেখানে যাও না কেন, তুমি চিন্তা করো তুমি কি তোমার বাসা থেকে দূরত্ব হিসেব করো না? তুমি তোমার বাসা থেকে কত দূরে আসো এখন? উম, আর তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে তুমি এখন মনে করো এই পথে মুভ করতেছো। যেমন আমি যেমন আমার থেকে ঢাকা মুভ করি পারতাম। আমি যতবারই মুভ করি না কেন, আমি কিন্তু আমার বাসা থেকে কিন্তু ঠিকই ডিস্টেন্সটা মেইন মানে চেক করি। তো আমি যে মুভ করতেছি আমার চলাপথটা যদিও বা কিছুটা নির্দিষ্ট টাইপেরই হোক, কিন্তু এই চলাপথটা কি ভেরিয়েবল না? আমি এক এক সময় একই জায়গায় থাকতে পারি, ঠিক কিনা একটা বলো। হুম। তো আমি যে এই যে একই সময় একই জায়গায় থাকতে পারি, আমি সবসময় আমার বাসা থেকে আমার যে দূরত্বটা বের করতেছি, এই দূরত্বটাকে বলা হয় একটুখানি দূরত্ব। কি বলা হয়? এটাকে বলা হয় উপগামী দূরত্ব। আচ্ছা, তোমাদের যেটা বলা হলো, সাধারণত এই উপকেন্দ্রকে আমরা এস দ্বারা ডিনোট করি এবং উপরে থাকা চিন্তা করে এটাকে চলনশীল বিন্দু না, পরিবর্তনশীল বিন্দু না। পরিবর্তনশীল বিন্দুকে আমরা পি এক্স ওয়াই দ্বারা ডিনোট করি, ঠিক আছে? এখন আমরা যেটা করি সেটা হচ্ছে ওই চলন চলক চলনশীল বিন্দু থেকে আমাদের একটা রেখার উপরে সবসময় আমরা লম্ব টানি এবং আমরা এই লম্বটাকে নাম দিই পি এন। এবং আমরা যেটা করি মূলত এই দুই রেখার দৈর্ঘ্যের তুলনা করি এবং এই তুলনাকেই বলা হয় ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা।
এখন এই তুলনা কেন করি আমরা একটু পরে আসতেছি আমি, আপাতত এতটুকু বুঝে নাও। এবং একটু আগে শিখছিলাম আমরা যে আমাদের পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রটা কত গেল, 1, তাই না? জ্ঞানী পরে হুম। আচ্ছা, তো উৎকেন্দ্রিক যদি 1 হয় তার মানে কি জানো? তোমার প্যারাবোলার ক্ষেত্রে এখান থেকে এটার দূরত্ব আর এখান থেকে এটার দূরত্বটা সমান। এখন চিত্র দেখে মনে হচ্ছে না, কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি যখন আসলে তুমি কি করো এখানে তুমি জানো, এই দূরত্ব চিত্র আঁকানোর সময় তুমি এই রেখাটা তুমি দেওয়া থাকে, এই বিন্দু তোমাকে দেওয়া থাকে, এই রেখা তোমাকে দেওয়া থাকে। তখন আমরা এমন ভাবেই সবসময় দূরত্ব বের করি, এদিকে আমার দূরত্ব গেছে, আমি তাহলে এই দূরত্বটাকেই উঠায় নিয়ে এসে আমি এদিকে বসাই, বসায় দেখি আমার কতটুকু দূরত্ব হলো এখান থেকে, সেই দূরত্বটা আমি বসাই দিই। ওরকম করে বারবার চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করতে থাকার মাধ্যমে আমি আমাদের এই যে প্যারাবোলা বা পরাবৃত্তকে পেয়ে যাই। তুমি বুঝতে পারলাম কি হলো? জি ভাইয়া। ওকে, তো এই হচ্ছে আমাদের পরাবৃত্তের একটা বেসিক আইডিয়া। এখন পরাবৃত্তটাকে আমরা সবসময় তো আর এই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, আচ্ছা ঠিক আছে, আমরা এই ফর্মটা রাখবো, আমরা সব একটু তাহলে এখন একটু এক্স স্কোয়ার ইকুয়ালস 4a হয় এই ফর্মটা থেকে কিছু চেনার চেষ্টা করো। এক্স স্কোয়ার ইকুয়ালস 4a, আমারটা আমি বলবা কোনটা কি, ঠিক আছে? তাহলে বলো তো উপকেন্দ্র কি বলে, উপকেন্দ্র কোন দিকে থাকবে? উপকেন্দ্র কোন দিকে থাকবে? ওয়াই অক্ষের উপরে। ওয়াই অক্ষের উপরে। কতটুকু দূরে থাকবে? এ এই দূরত্বে। তোমাদের চিত্র দেখে দেখে বলো তোমরা। আচ্ছা ভাই, ওখানে একটা বিষয় তুমি করি নি, দেখো তো, আমি যদি চিন্তা করি তাহলে এক্স এক্স ছিল এস বিন্দু, তোমার ই কত ছিল, a0, আর ধরো এই বিন্দুটা ছিল আমাদের জেড, জেড বিন্দু ছিল 0 আর সরি -a0, ঠিক আছে? একটু পরে আসবো না, ওখানে আবার কথা আছে, বাট এখন পর্যন্ত যা বললাম এটা ঠিক আছে কিনা দেখো তো। হুম। ঠিক আছে, তাহলে এবারে চলো আমরা কেন্দ্রটা আসবো। তাহলে এটার জন্য করলে এটা কত আসবে, 0 আর a, আর আমরা তো জানি এটা সুশীল, সুশীল কত বড় বলো, এটা সুশীল, সুশীল হচ্ছে 0 0। তাহলে আমি যদি এই যে এই পার্টটাও ভালো করতে, তাহলে এটা ঠিক, এটা হচ্ছে নিশ্চয় নিশ্চয় হ্যাঁ নিশ্চয় নিয়ামক রেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা। তাহলে আমরা এই বিন্দুটাকে বলি হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু, কি বলি? নিয়ামক রেখার পাদবিন্দু। নিয়ামক রেখার পাদবিন্দু, ঠিক আছে? কি জেড? জেড। এবং এই রেখাটার নাম কি জানো? এই রেখাটা হচ্ছে এন জেড এন প্রাইম। এই নামটা কেন এভাবেই চিন্তা করি, এই রেখাটার নাম দিই আমরা এন জেড এন প্রাইম, যদি শুধু এন দিলে পাওয়া যায়, এন জেড দিলে পাওয়া যায়, আমি নামটা দিয়ে দিতাম, ঠিক আছে? আমার বলতেছে তোমার যে এখানে দেখো আমি এখানে চিনতেছি কি হইতেছে, এরপরে আমরা যাবো কি হয় না ফাইনালি পরে যাবো। যাই হোক, তাহলে এখানে আজকে শোনা এইটা, তাহলে বলো ওর জন্য নিয়ামক হিসাবে পাদবিন্দু কোন দিকে পাবো আমরা? এক্স অক্ষের সমান্তরালে নিচের দিকে। নিচের দিকে, তার মানে বেসিক্যালি আমি যেটা করবো ওই যে এটাকে কপি করে নিচে নিয়ে আসবো, তারপর আমি যেটা করবো এক্স অক্ষের সমান্তরাল করবো। বেসিক্যালি এক্স অক্ষের সমান্তরাল করবে, তারপর ম্যান্ডেটরি না, মূলত যেটা সব ম্যান্ডেটরি সেটা হচ্ছে ওয়াই অফ, এই যে আমি যে চিন্তা করতেছি আমার এটার জন্য, তাহলে এই রেখাটা আসলে এই প্যারাবোলার জন্য কি বলতো, এই প্যারাবোলার জন্য এই রেখাটা হচ্ছে আমাদের অক্ষরেখা। তো আমাদের এই অক্ষরেখার উপরেই লম্ব হতে হবে, এটা হচ্ছে মূল কনসার্ন। এক্স অক্ষের প্যারালাল বা ওয়াই অক্ষের প্যারালাল এটা কোনো কনসার্ন না, ঠিক আছে? হ্যাঁ, এই যে যেটা এটা আলাদা কথা। তাহলে এটা কিন্তু চিন্তা করতে বলো তো, এই বিন্দুটা কত হবে? এই বিন্দু হচ্ছে 0 -a, ঠিক?
হুম ঠিক আছে। আচ্ছা এখন আর কিছু না, হ্যাঁ আমাদের কাছে সব ঠিক হয়ে গেছে। তাহলে বলো যে আমরা যেটা এখন নিয়ামক রেখার এটা যে সমীকরণটা, এটা তো আমরা এখন আমরা তাহলে তুমি বলো, তুমি তো অলরেডি বলে দিছো না এটা সর্বোচ্চ এক্সিস, এক্স এক্সিস এর উপর সে প্যারালাল আছে, এই পারপেন্ডিকুলার আছে কতটুকু দূরত্বে মাইনাস এ দূরত্বে বলো তো। তাহলে আমি কি বলতে পারি এক্স এক্সিস এর উপর প্যারালাল যে কোনো রাশির সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস কে, এবং আমি দেখতে পাচ্ছি এই রেখাটা মাইনাস এ জুড়ে বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে আমি এই জন্য বলতেই পারি এক্স মাইনাস এক্স ইকুয়ালস মাইনাস এ, বলতে পারি এক্স প্লাস এ ইকুয়ালস সি। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাদের পরীক্ষা বারবার এই নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলবে। বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, এইভাবে আরেকটা পার্ট আমি একটু স্কিপ করে গেছিলাম, স্কিপ করা পার্টটা কিন্তু আসবো। সেটা হচ্ছে আমার একটা জিনিস যেটা মনে হয় ইকুকেন্দ্রিক লম্ব, কি বলা হয় নামটা হচ্ছে ইকুকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্বটা কে জানো? এই যে বেসিক্যালি তুমি অক্ষের উপরে উপকেন্দ্রকে একটা লম্ব টানবা, একটা বলো উপকেন্দ্রিক লম্ব। এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে তুমি বলো তাহলে এবার। এক্স ইকুয়ালস কে, এবং এটা এ বেরিয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস এ বা এক্স মাইনাস এ ইকুয়ালস জিরো। মনে বুঝতে পারতেছি কিনা? আমি সাধারণত এক্স মাইনাস ইকুয়াল জিরো মনে রাখি, এক্স ইকুয়ালস এ মনে রাখি, এক্স প্লাস এ ইকুয়াল জিরো মনে রাখি, এক্স ইকুয়ালস মাইনাস এ মনে রাখি। বুঝতেছি তো কথাটা? আমি ক্যানভাসে একটু সবকিছু আঁকতেছি, এটা এক জায়গায় করার ট্রাই করবো। আমি আগে বলছি সূত্র মুখস্থ করবো না, মানে আমি সূত্র মুখস্থ করে কেন রকম আমার ক্ষেত্রে অবস্থা না, চিত্র দেখে শিখবো। এখন এটা যদি তোমরা করতে চাও একটা জিনিস খেয়াল করবে, সেটা কি? আচ্ছা দেখো তো, এই যে দুই বিন্দুকে ছোট করছে, এই দুইটা বিন্দু যদি বের করতে চাও দেখো তো, আমাদের কি এক্স ইকুয়ালস এ যদি ইনটু করি ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4a ইনটু এ, তাহলে আমি বলতে পারি ওয়াই ইকুয়ালস প্লাস মাইনাস 2a। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার, এই বিন্দুটা হচ্ছে আমার ও 2a, আর এই বিন্দুটা হচ্ছে আমার ও মাইনাস 2a। তাহলে বলতো এদের মধ্যবর্তী দূরত্বটা কত? এদের মধ্যে দূরত্বটা কত? 4a না? হুম এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। খুবই ইম্পর্টেন্ট টপিক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা চলো দেখেছি এই দুটো দ্বারা আমরা এখন বলতো আমার কি বলতো, আমরা প্রথমে একটা চিত্র আঁকলাম, আমার চিত্রে এই যে যে বিন্দুটার কার্ভেচার পয়েন্ট চেঞ্জ হয় তাকে আমরা বললাম শীর্ষবিন্দু। সেখান থেকে তার পেটের ভিতরে এই পরিমাণ দূরত্ব পেতাম, এটা থেকে পাইছি এই যে 4ax এখানে ছিল, সেখান থেকে এ পেয়ে আমরা ভেতর দিকে ঢুকলাম এই পরিমাণ, তাহলে এটা আমাদের আসছে a0। এবং সেই থেকে আমি যদি পেটের বাইরের দিকে যাই, অবশ্যই একটু রাখবা, সবকিছু আমরা চাইতেছি কার বরাবর, এক্স অক্ষ বরাবর। এখন এখানে এক্স অক্ষ বরাবর গেল, এক্স অক্ষ তো মূল কথা না, মূল কথা হচ্ছে আমাদের কি বলো, অক্ষরেখা। অক্ষরেখা। তো এখানকার অক্ষরেখা বরাবর আমরা দিকে মুখ করবো। অক্ষরেখা বরাবর মুখ করে একবার যেহেতু পেটের ভিতরে বরাবর, একবার পেটের বাইরে বরাবর। তো পেটের ভিতরে বরাবর গেলে তুমি আবার শীর্ষ কি বলে উপকেন্দ্র, আর পেটের বাইরের দিক বরাবর গেলে তুমি আবার হইতেছে নিয়ামক রেখা আর পাদবিন্দু। নিয়ামক রেখাটাকে, নিয়ামক রেখাটা ডিটারমাইন করে আমার সীমা জিনিসটা দেখতে কেমন হবে। এইটার ক্ষেত্রে যেটা ঘটছে যে এই বিন্দু, এটা হচ্ছে উপকেন্দ্র, আমরা যে কোনো চলনশীল বিন্দু থেকে আমাদের উপকেন্দ্রের দূরত্ব বেঁচে যায়, এবং সেই বিন্দু থেকে আমরা আমাদের আমাদের যে নিয়ামক রেখা থাকে সেই নিয়ামক রেখার উপরে লম্বটাকে, এই লম্ব দূরত্ব এবং এই দূরত্ব উপকেন্দ্রিক দূরত্ব, এই দুইটার মধ্যকার যে রেশিওটা, অর্থাৎ উপকেন্দ্রিক দূরত্ব ডিভাইডেড বাই লম্ব দূরত্ব, যে রেশিওটা SP/PM, এটাকে বলা হয় আমার ইসেন্ট্রিসিটি বা ই। বুঝতে পারছি? যাই জি হোক ভাইয়া। এইটার জন্য আমাদের এই নিয়ামক রেখা বের করাটা খুবই 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 খুবই
ঠিক আছে? তো এখন যদি আমরা এই গুরুত্বপূর্ণ কাজটা বের করতে চাই, কিভাবে করতে যাবো? আমরা যেটা করবো সিম্পলি, আমরা নিয়ামক রেখার সমীকরণ, এই পাদবিন্দু জানি, আমরা অক্ষের সমীকরণ জানি, আর আমরা জানি অক্ষের উপর লম্ব হইতেছে আমাদের নিয়ামক রেখা। as simple as that। কারণ এখানে just চিন্তা করো, আমি স্ট্রেট লাইনের ফর্মুলা ফেলতেছি simply, তাই না? বুঝতে হুম পারতেছি কথাটা? আবার সিমিলার ওয়েতে আমি যদি তোমাকে বলি উপকেন্দ্রিক লম্ব বের করতে, তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে কি হবে, তাই না? এই সিমিলার ওয়েতে তুমি এখান থেকে উপকেন্দ্রের উপরে লম্ব ফেলবে, অক্ষের উপরে। তো ফেলে দিলে হয়তো সেটা। এখন তারপর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করবো কিভাবে আমরা? এই জিনিসটা বের করি হচ্ছে আমরা সরাসরি এ এর ভ্যালু, মানে এক্স এর ভ্যালু বসাই দিই, তাহলে ওয়াই এর ভ্যালু পাবো। এই দুইটার মধ্যে যে আমরা কার্টেসিয়ান পদ্ধতিতে যে আহ, ই করা কি বলে দূরত্ব বের করার যে সূত্র, আমরা সেই সূত্রটাই সরাসরি ইউজ করে ফেলি। বুঝতে পারছি? আর কিচ্ছু না, ইউজ করে আমাদের এখানে answer হচ্ছে 4a। এবং তোমার এ এর মান যাই আসুক কেন না, একটু চেনে রাখবা, এ এর মান পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সরাসরি 4a এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। বুঝলাম? এই সেম জিনিসগুলো তুমি এখন ওয়াই অ্যাক্সিস এর জন্য বসাবো। ঠিক আছে? এই যে এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay, এটার জন্য তুমি সবকিছু বসাবে। এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমাদের গোসেম 11টা 15 পর্যন্ত সময় দিতে পারবো। আমি সরি ভাই, আমার কালকে পরীক্ষা আছে, আমার সময় আজকে দিতে পারতেছি না। দোষ আসলে আমার না, তোমার এই যে তোমাদের ইন্টারনেট খারাপ, বারবার বেরিয়ে হচ্ছে। তো আমি আজকে পর্যন্ত যা যা বলছি একটু সামারাইজ করে দিলাম। সবকিছু বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এবার এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay। আমি এখানে যা যা কিছু বের করে দিতে পারছি, এই সেম জিনিসগুলো তোমাকে এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay এটার জন্য বের করে দিতে হবে। তুমি নোট করছো ঠিকঠাক আমি আশা করি। যদি নোট করে নাও থাকে স্ক্রিনশট তুলে নাও। এখানে যা কিছু আছে এই সেম ফিচার গুলো আমি ওয়াই ওয়াই এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay এটার জন্য চাই। যদি ছবি, মানে ছবি তোলা দরকার পড়ে, দরকার হলে ছবি তুলে নাও। তোমাদের নেক্সট দিনের হোমওয়ার্কটা এটাই থাকবে। আর ক্লাস নিয়ে যদি কারো কোশ্চেন থাকে তাহলে ফ্রি টু আস্ক, দিস ইজ হাই টাইম। কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? ঠিক আছে, আমার মনে হয় তাহলে আমি সবকিছু ক্লোজ করে দিতে পারি।